রাজনৈতিক কর্মসূচিটা ঠিকই আছে। তো সেই ক্ষেত্রে আমাদের প্রশ্ন, যেই রাজনৈতিক দলটার জন্ম 6 মাসেরও কম সময়, ফেব্রুয়ারি থেকে যদি আমরা আগস্ট জুলাই ধরি, 5 মাসের চেয়ে একটু বেশি, কম বেশি সময়, তো ওদের যে কাজটা করাটাকে আপনি রাজনৈতিকভাবে ঠিক মনে করছেন, জামায়াতে ইসলামী এই কাজটা কেন করে নাই? মানে জামায়াতে ইসলামীকে তো গোপালগঞ্জকে নিয়ে কোনো প্রোগ্রাম দেখানো, গোপালগঞ্জের মানুষকে বোঝানো, গোপালগঞ্জে গিয়ে বড় ধরনের কোনো কর্মসূচি করা, কেন্দ্রীয় নেতারা গোপালগঞ্জে গিয়ে বক্তৃতা দেওয়া, সেগুলি আমরা খুব বেশি দেখি নাই। এর কারণটা কি? বা কোনো একটা কর্মসূচি, আমি মানে গোপালগঞ্জ মার্চ কর্মসূচি নিতে বলতেছি না, মানে কোনো না কোনো কর্মসূচি তো নিতে পারতো, এটা কেন নেয় নাই? গোপালগঞ্জে অনেক বড় কর্মসূচি আমাদের হয়েছে, আপনি ভিডিওতে নিশ্চয়ই হয়তো দেখার সুযোগ পেয়েছেন কিনা আমি জানি না। সেখানে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ গিয়েছেন এবং সেখানে বড় সমাবেশ হয়েছে, শোভাযাত্রা হয়েছে, শান্তিপূর্ণভাবে আমাদের কর্মসূচি। এবং আমি ছাত্র শিবিরে যখন কেন্দ্রীয় সভাপতি 2006-07, আমি নিজে সেখানে গিয়ে ছাত্রদের সম্মেলন করেছি। এই 5 আগস্টের পরে, হ্যাঁ 5 আগস্টের পরেই আমাদের সমাবেশ হয়েছে, কেন্দ্রীয় নেতারা গিয়েছেন এবং সেখানে অনেক বড় মোটরসাইকেল শোভাযাত্রা হয়েছে, যেখানে কয়েক হাজার জনগণ অংশগ্রহণ করেছে এবং শান্তিপূর্ণভাবেই কিন্তু সেই প্রোগ্রামটা শেষ। ফ্যান্টাস্টিক। ওই প্রোগ্রামের মধ্যে কি আপনাদের কোনো ধরনের আক্রমণের মুখে বা প্রতি আক্রমণের মুখে আপনাদের পড়তে হয়েছে? বা আপনারা কি কোনো ধরনের, যে গোপালগঞ্জের মানুষের নাম দিয়ে হোক, কোন একটা দলের নাম দিয়ে হোক, সেটা থেকে আপনারা পড়েছেন? না, আমি যে বললাম যে আমাদের শান্তিপূর্ণভাবে আমাদের প্রোগ্রাম শেষ হয়েছে। এর একটা কারণ কি এই যে আপনারা আসলে সরাসরি কোনো একটি দলকে, পক্ষকে, ব্যক্তিকে, জীবিত বা মৃত কাউকে আক্রমণ করে কথা বলেন না, এইটা কি এর কারণ? কারণটা তো আমরা মনে করি যে এখানে আমাদের গণতান্ত্রিক একটা অধিকারের জায়গা নিয়ে আমরা কাজ করেছি, কথা বলেছি। এখন যারা আক্রমণ করেছে, এই আক্রমণের প্রেক্ষাপটটা তখন আওয়ামী লীগ বা ছাত্রলীগ বা যুবলীগের যারা আছে, তারা হয়তো সাহস করে নাই জামাত ইসলামের মতো, ইসলামী ছাত্র শিবিরের মতো একটা পার্টিকে তারা অ্যাটাক করবে এরকম একটা অবস্থায়। সেই জায়গাটা জামায়াত ইসলামী একটা সংগঠিত এবং একটা ম্যাচিউরড দল, এবং এনসিপি একটা অসংগঠিত ম্যাচিউরডের ব্যাপার বলছি না। আর এখনকার প্রশ্ন হচ্ছে যে পার্টি সদস্যরা তো এখন বেতন নিচ্ছেন না, এখন চলছেন কিভাবে? ধরেন আপনাদের আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম কি করে এখন দিন গুজরান করছেন? ওকে ফাইন, আমাদের পার্টি সদস্য সবাই, মানে বিষয়টা এমন না যে এখানে বেকার, সবাই বেকার, বিষয়টা এমন না। আমার নিজস্ব কর্মসংস্থান রয়েছে, আমাদের পার্টির হচ্ছে অলমোস্ট সবারই কর্মসংস্থান। যাদের নেই সেই জায়গা থেকে আমরা হচ্ছে পার্টিতে, আমরা ব্যক্তিগত জায়গা থেকে আমরা ডোনেট করি। যেমন আমাদের পার্টির সদস্যদের ইনিশিয়াল 5,000 টাকা করে হচ্ছে আমরা সদস্য ফর্মের ইয়া ছিল, মানে পার্টিতে যারা মেম্বার ছিল, তারপরে মান্থলি বেসিসে হচ্ছে আমরা সেখানে ডোনেট করি। না, সেটা তো দলের জন্য, দলের যারা মানে ছিল দলের, এটা তো দলের জন্য আপনারা ডোনেট করতেছেন, দলের নেতার জন্য কি? দলের জন্য না, দলের নেতার জন্য আমরা ডোনেট করছি না। সেই জায়গা থেকে যেমন আমার জায়গাটা, মানে আমার জায়গাটা হচ্ছে যেমন আমি আমার অর্থনৈতিক বিষয় নিয়ে আপনার সাথে, না সেটা ঠিক আছে, আমি আপনার কথা জানতে চাইছি না, কারণ আপনার কথা, আপনি বহুবার আপনি এই প্রশ্নের সম্মুখীন হয়েছেন, আপনার কোচিং সেন্টারের কথা শুনেছি, আপনার অনেক কিছু শুনেছি যে পার্টিতে আপনি ছাড়াও আরো অনেক নেতা নেত্রী রয়েছেন, দলের আহ্বায়কের কথা আমার অসংখ্য কলিগস রয়েছে। দেখেন, আমাদের অসংখ্য কলিগস রয়েছে যারা নিজ নিজ জায়গায় প্রতিষ্ঠিত। আপনি তাসনিম জারাকে দেখবেন, তারপরে হচ্ছে খালিদ শরীফুল্লাহ ভাই আছে, এতেশাম ভাই আছে, তাসনুবা জাবিন আপা আছে, ডাক্তার। দেখেন, আমি প্রফেশনালি যদি আলাদা করি, এই পার্টিতে হচ্ছে ডাক্তার রয়েছে, আমার আপত্তি নাই, কিন্তু যাদের নাই, যারা চাকরি করেন না, চাকরির জন্য আন্দোলন করতেছিলেন, এখন আইসা মানে জাতির প্রয়োজনে, সময়ের প্রয়োজনে যারা নেতৃত্ব দিচ্ছেন একটি দলকে বা অন্য দায়িত্ব পালন করছেন, তারা কি করছেন সেটি আমি জানতে চাইছি। তাদের ক্ষেত্রে দল থেকে সাহায্য করা হচ্ছে কিনা বা টাকা দেওয়া হচ্ছে? একটা জিনিস দেখেন, সাংগঠনিক খরচের দায় দল নেয়। একটা রাজনীতিবিদ সাংগঠনিক যে খরচটা করবে সেটা তো আপনার দল থেকে সেটা ব্যয়ভার বহন করা হয়। আমি কোথাও জায়গায় সফরে গেলাম, কোন একটা মিটিং অ্যারেঞ্জ করলাম, কোন একটা কর্মসূচি বাস্তবায়ন করলাম, এটা আমার দল দিবে। সে বেকার হোক, সে কিছু করুক আর না করে, এটা কিন্তু দল দিচ্ছে। এখন তার ব্যক্তি পরিসরের খরচ, সেটা সে কিভাবে সংস্থান করে, সেটা তার বাবা দিচ্ছে নাকি সে নিজে করছে, বা তার পারিবারিক সেই ধরনের সংস্থান রয়েছে কিনা, সেটা ব্যক্তি জানবেন। আমার মনে হয় যে আপনাদের দলের যে আহ্বায়ক আছেন, যে সদস্য সচিব আছেন, তারা কি করে আসলে মানে তারা তো দুইজনই, তারা
প্রায় চাকরি শুরু করেন নাই, ছাত্র ছিলেন, তেমন ব্যবসার সাথে যুক্ত ছিলেন না, আমরা জানি। তারা কি করছেন, এটি যদি সামনে আসতো আমাদের তরুণরা এক ধরনের সেটা নিয়ে সেটা নিয়ে কথা হতে পারে, কিন্তু আমাদের সাংগঠনিক যে খরচ, আমাদের আমি সাংগঠনিক খরচের কথা আমি জানতে চাইছি না, আমি জানতে চাইছি যে রাজনীতি করার ক্ষেত্রে নতুন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আসলে কিভাবে কার বাসার বাজার কিভাবে হয়, কার বাসার বাজার কিভাবে হয়। ওনারা তো একদম যে ওনারা সিঙ্গেল সবকিছু ডিল করে বিষয়টা এমন, ওদের ফ্যামিলি সদস্য রয়েছে, ওনাদের পরিবারের সদস্য রয়েছে, নিশ্চয়ই সেটা ওনারা ভালো বলতে পারবেন। আচ্ছা ঠিক আছে, আপনাদের পার্টিতে পূর্ণাঙ্গ কমিটি বলতে আমরা যেটা বুঝি, সভাপতি, সাধারণ সম্পাদক, যার কথা বলেছেন, সেটি কবে আসবে? আপনারা কি এই জায়গাগুলি ফাঁকা রাখছেন উপদেষ্টা মাহফুজ এবং উপদেষ্টা আসিফ ফিরে যেন আসলে সেটি হয় সেটির জন্য, না এখনো কেন আহ্বায়ক কমিটি? না, আপনি উপদেষ্টা মাহফুজ, উপদেষ্টা হচ্ছে আসিফ, ওনারা যে আমাদের পার্টিতে আসবে বা আদৌ রাজনীতি করবে কি করবে না সেই সিদ্ধান্ত ওনাদের। এমনও তো হতে পারে ওনারা অন্য রাজনৈতিক দলে যেতে পারেন, এটা ওনাদের সিদ্ধান্ত, যে উনাদের মতো করে আসলে এটা হবে। আমরা কি কোনো কাজ, এটা এক ধরনের রং পারসেপশন, এটা সম্পূর্ণ রং পারসেপশন। মানে এবং আমি আপনাকে এটা রং পারসেপশন, উনারা তো আপনাদেরই মানে ভাই, বন্ধু, সহযোদ্ধা, সহনাগরিক। উনারা কি, আমি জিজ্ঞেস করতে চাই, ওনারা কি এনসিপির প্রতিনিধিত্ব করছে সরকারে? আমার কাছে এনসিপির তো তখন জন্ম হয় নাই যখন তারা সরকারে গেছিলেন। আমার কাছে মনে হয় উনাদের প্রতিনিধিত্ব এনসিপি করতেছে, এটা একটা, আমার কাছে মনে হয় উনারা আর আপনারা একই লোক। কেমনে মনে হয়? কারণ সকল কথায় সকল আচরণে আপনারা সরকারকে ডিফেন্ড করেন, সরকারের যতটুকু অংশ দুই উপদেষ্টা, ছাত্র উপদেষ্টা আপনাদের আছেন তাদেরকে ডিফেন্ড করেন, তারা আপনাদেরকে ডিফেন্ড করেন। আমরা কেমনে সরকারকে, না আমরা আপনারা সরকারের যতটুকু, হ্যাঁ আপনারা সরকারের সমালোচনা করেন, না যতটুকু দেখেন, হ্যাঁ সরকার যতটুকু হচ্ছে উপদেষ্টা দুজনকে বাদ দিয়ে আপনারা সমালোচনা করেন সরকারকে। না, উপদেষ্টা দুজনকে বাদ দিয়ে কিভাবে? তারা ছাত্র, দেখেন বেশিরভাগ ক্ষেত্রে আমার, তারপর হচ্ছে দুইজন উপদেষ্টা বা আমাদের পার্টির আর দুইজন উপদেষ্টার কথা যদি কোনো ক্ষেত্রে মিলে, তো সেক্ষেত্রে খুব স্বাভাবিক না বিষয়টা, কারণ আমরা তো ছাত্র প্রতিনিধি হিসেবে ওনারা সেখানে গিয়েছিলেন। এখন এই মিলে যাওয়ার মানে আমরা দেখেন, আমরা তিনজন ছাত্র উপদেষ্টা পেয়েছিলাম, তিনজন ছাত্র উপদেষ্টা পেয়েছিলাম, একজন ছাত্র উপদেষ্টা এসে এই দলের আহ্বায়ক হয়েছেন, দুই ছাত্র উপদেষ্টা আলাদা রয়েছেন। এই দুই ছাত্র উপদেষ্টা যখন কোনো সরকারি কাজে সম্পৃক্ত হন, রাষ্ট্রীয় কোনো যখন সিদ্ধান্ত নেন, আমরা দেখা যায় এনসিপি একই সূত্রে কথা বলে। যেমন ধরা যাক দক্ষিণ ঢাকা নিয়ে মেয়র কে হবেন, ইশাক হবেন নাকি অন্য কেউ হবেন, সেটাতে উপদেষ্টা আসিফ এবং এনসিপির কথা পুরোপুরি মিলে যায়। স্পেসিফিক যদি আরো উদাহরণ চান তাহলে আমি এইরকম বলতে পারি যে কোনো একটা জায়গায় গিয়ে দেখেন, উপদেষ্টা আসিফ যদি একটা সঠিক পজিশন নেন, একটা রাইট পজিশন নেয় কোন একটা বিষয়ে, যে কোন উপদেষ্টা, তো সেক্ষেত্রে এই পজিশনটাকে যদি আমরা এটাকে আবার কিন্তু বিষয়টা হচ্ছে কোন রং পজিশন যদি নেয়, সেটাকে ব্লাইন্ডলি যদি কখনো এটাকে এন্ডোর্স করতাম, তাহলে সেই বিষয়টা হচ্ছে আপনি বলতে পারতেন যে আমরা হচ্ছে ওনারা আমাদের প্রতিনিধিত্ব করছে। এই পর্যন্ত রাইট পজিশন, এই পর্যন্ত দুইজন উপদেষ্টা যে কোনো সবগুলি রাইট পজিশন নিয়েছেন। না যে সবগুলো রাইট পজিশন নিয়েছে, মানে আপনি স্পেসিফিক বলেন। না আমি স্পেসিফিক বলবো না, এবার আপনি স্পেসিফিক বলেন আব্দুল্লাহ, আপনি এবার স্পেসিফিক বলেন। সবগুলো তো রাইট, এইবার আপনি বলেন যে এইবার আপনারা বলেন যে সবগুলো রাইট নাই তো, এইবার আপনারা বলেন যে এই উপদেষ্টাদের মধ্যে কোন কাজের আপনারা সমালোচনা করেছেন? এই দুই উপদেষ্টার দেখেন, আমরা শুরু থেকে বলছি, দেখেন এই দুই উপদেষ্টার কাজকে, এক নাম্বার হচ্ছে আমাদের যে মাহফুজ আব্দুল্লাহর কাজ হচ্ছে আমাদের এই যে মিডিয়া, তারপর হচ্ছে উনি তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় উনি দেখেন। আমরা কিন্তু বারবার বলে আসছি, যেমন মিডিয়া নিয়ে আমরা বারবার করে বলে আসছি যে দুইজন আমাদের ছিলেন, একজন নাহিদ ছিলেন এবং মাহফুজ আব্দুল্লাহ ছিলেন, উনারা কিন্তু ফেল করছে। মাহফুজ আলম ছিলেন, উনারা ফেল করছে, কারণ এই যে মিডিয়া যেভাবে সন্ত্রাস ম্যানুফ্যাকচার করেছে বা বৈধতা উৎপাদন করেছে, সেটির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দায়িত্ব ছিল, সেটা নিতে পারে নাই। এই কথাগুলো কিন্তু আমরা সব সময় বলে আসছি। এই ব্যাপারগুলো কিন্তু আচ্ছা যাই হোক হাসান, আজকে অনেক প্রথম কথা হলো আমি বলি, প্রথম কথা হইলো যে আপনি আমার চেয়ে অনেক স্মার্ট। আপনি যদি এখন শাক দিয়ে মাছ ঢাকতে চান তাহলে আমি এটা আপনার কাছে প্রশ্ন করতেছিলেন যে আপনি আসলে চকবাজার বা মিটফোর্ডের ঘটনা নিয়ে কথা বললেও আসলে কক্সবাজারের ঘটনাটা নিয়ে কেন কথা বলেন, আপনি যদি আমাদের একটু বলেন। আমাদের অনেকগুলি বিষয় আছে, আপনি যদি একটু খুব সংক্ষেপে বলেন। আরেকটি প্রসঙ্গ হচ্ছে যে আমাদের একজন দর্শক আমার কাছে প্রশ্ন করেছেন, দর্শকটাকে আবার হারিয়ে ফেললাম, যে গোপালগঞ্জে যেতে কি এনসিপির খালেদ মহিউদ্দিনের কাছে অনুমতি নিতে হবে? না ভাই, নিতে হবে না।
আপনারা যান গোপালগঞ্জে। জি মাসুদ ভাই, আপনি বলেন। জি, খালেদ ভাই, আমি আপনাকে একটু বলি যে আপনার মাধ্যমে আমার এই সম্মানিত দর্শককে ধন্যবাদ যে তিনি প্রশ্ন করেছেন এবং আমাকে মেনশন করেছেন, এজন্য আমি গর্বিত। দ্বিতীয় হচ্ছে যে প্রত্যেকটা হত্যাকাণ্ডই হত্যাকাণ্ড, কিন্তু এটা তো ঠিক যে 2024-এর জুলাই আগস্টে অনেক ভাই বোন শহীদ হয়েছেন। আমরা কি সবার নাম জানি? আমরা কি সবগুলো ঘটনা মুখস্থ আছে? 18 জুলাই আমাদের প্রিয় শহীদ আবু সাঈদের কথাটা কিন্তু আমাদেরকে হৃদয়ে দাগ কেটেছে। কেন কেটেছে? কেটেছে এই জন্য যেটা নির্মম, এটা অত্যন্ত ভয়ানক ছিল, বিভৎস ছিল। 16 জুলাই তো সরি 16 জুলাই, দুঃখিত, 16 জুলাই। কেন এটা আমাদেরকে দাগ কেটেছে? দাগ কেটেছে, এটা বিভৎস ছিল, এটা নারকীয় ছিল, এটা অমানবিক ছিল, এটা হায়ানার একটা সিনারিও ছিল। ঠিক আপনি দেখেন যে মিডফোর্ডের ঘটনাটা তো দেশ না, আমাদের পুরো বিশ্বকে কাঁপিয়ে তুলেছে। কেন? তিনটা জিনিস আছে। একটা হচ্ছে একটা মানে লাশের উপরে নৃত্য করার দৃষ্টান্ত আমাদের 2006 সেখানে 28 অক্টোবর ছিল। এখানে যেটা হয়েছে শুধু নৃত্য না, একটা পাথর দিয়ে মৃত ব্যক্তির তার চেহারাটাকে বিকৃত করে দেওয়া হচ্ছে। জানা গেছে যে সে মারা গেছে, তারাই নিশ্চিত হয়েছে। এরকম একটা বিষয় নিয়ে তো শুধু আমরা না, সবাই কথা বলেছে, গোটা বিশ্ব কথা বলেছে। সুতরাং এটা নিয়ে কথা বলা আর কক্সবাজারে জমির বিরোধ নিয়ে ঘটনাকে কেন্দ্র করে একটা ব্যক্তি মারা যাওয়াটা নিশ্চয়ই নিন্দনীয় এবং এটা অপরাধযোগ্য। সেইটার ঘটনাটা মিটফোর্ডের সাথে তুলনা করাটা বোধহয় আমাদের কারোর জন্য যথার্থ হবে না। সেই জন্য বলছি যে মিটফোর্ডের ঘটনাটা আমাদেরকে বিবেকবান প্রত্যেক নাগরিককে, কেউ এটা আমি বলেছি আমার এক বক্তব্যে যে 5 সেকেন্ডের বা 10 সেকেন্ডের ভিডিওটা পুরোটা কেউ শেষ করে দেখতে পেরেছে বলে আমার মনে হয় না, বা যে দেখতে পেরেছে সে 1-2 রাত ঘুমাতে পেরেছে কিনা আমি নিশ্চিত নই। সুতরাং এটা নিয়ে জামাত ইসলামী না, গোটা দেশবাসী কথা বলা প্রয়োজন মনে করেছে। তার অংশ হিসাবে জামাত ইসলামীর আমি একজন কর্মী হিসাবে আমিও জনগণের হয়ে কথা বলার চেষ্টা করেছি। দ্বিতীয় হচ্ছে যে এরকম ঘটনাকে কেন্দ্র করে কথা বলাটাই তো আমাদের দায়িত্ব, যাতে এই নৃশংস হত্যাকাণ্ড আর ভবিষ্যতে কেউ ঘটাতে না পারে। চাঁদার মতো বিষয়কে কেন্দ্র করে, তারপরে দখলদারিত্বের মতো ঘটনাকে কেন্দ্র করে তার সন্তান বলেছে যে আমি বাবাকে জিজ্ঞেস করতাম তোমার টেনশন কিসের, বলছে আমাকে মাসে 2 লক্ষ টাকা করে আমার কাছ থেকে চাওয়া হচ্ছে, না হলে আমার ব্যবসা বন্ধ করে দিতে হচ্ছে, দোয়া করো আমার জন্য। তো এই জায়গাটা আমাদের কাছে খুব স্পর্শকাতর মনে হয়েছে এবং বিশ্ববাসী বা আমার প্রিয় দেশবাসীর কাছে স্পর্শকাতর মনে হয়েছে। সেই জায়গাটা তো সরকারও বলেছে যে এটা বিশেষ ট্রাইব্যুনাল নিয়ে তারা বিচারের উদ্যোগ গ্রহণ করেছে, খুব স্বাভাবিক না এটা? কিন্তু মাসুদ ভাই, একটা ছোট্ট বিষয়, এইটা আপনি সবচেয়ে ভালো বলতে পারবেন, যে সেইটা হচ্ছে যে পুরান ঢাকায় বা মিটফোর্ডে যে নারকীয় পৈশাচিক ঘটনা ঘটেছে, যেটা আমাদের অনেককে স্তব্ধ করে দিচ্ছে, সেই ঘটনাটার ক্ষেত্রে আসলে কোনো চাঁদাবাজির প্রসঙ্গ ছিল না। আমরা এখন যদ্দূর যেটা আনফোল্ড করতেছে, এটা বিএনপির 2টা গ্রুপের মধ্যে বা 2টা জনের মধ্যে বা 2টা দলের মধ্যে, উপদলের মধ্যে একটা আভ্যন্তরীণ গণ্ডগোল ছিল। এইটাকে যে চাঁদাবাজি, বিএনপি এর জন্য দায়ী, তারেক রহমানের এগেনস্টে স্লোগান, বিএনপিকে সারা বাংলাদেশের কাছে ভিলেন করে তোলা, অনেকে বলে থাকেন যে পুরো ব্যাপারটা ঠিক হোক বেঠিক হোক, এই পুরো ব্যাপারটা পরিচালনা করেছেন জনাব শফিকুল ইসলাম মাসুদ, কারণ তার বুদ্ধি বেশি, তার সাংগঠনিক দক্ষতা বেশি এবং তিনি এটা সবার আগে সামনে আনছেন। আপনি কি মনে করেন যে এটা ঠিক হয়েছে আসলে এই কাজটা এরকম করা, যে বিএনপি আপনাদের প্রতিপক্ষ সেটা ঠিক আছে, কিন্তু বিএনপিকে যে এরকম ভিলিফাই করা, এইটা ঠিক হয়েছে কিনা, মানে এটা ওয়াজ ইট? আচ্ছা দেখেন যে মিটফোর্ডের এই ঘটনাটা তো আমরা সবাই বুঝি যে এটা একটা স্পর্শকতা, আপনি নিজেও বলেছেন যে এটা একটা বিভৎস ঘটনা। যদি আমি আপনার যুক্তির খাতিরেই যদি বলি যে এটা একটা দ্বন্দ্ব এবং 2 গ্রুপের, এবং সেটা বিএনপিরই 2 গ্রুপের হয়ে থাকে, সেটাও কি আমাদের কাছে গ্রহণযোগ্য কোনো ব্যাপার হবে? সেই জায়গাটা আমি বলছি যে তার সন্তান এখনো ভিডিও ক্লিপে পাওয়া যাচ্ছে, আমরা সেটা তো এখনো ভেরিফাই করতে পারি নাই, কিন্তু তার সন্তান, তার মেয়েও বলেছে, তার স্ত্রীও বলেছে, এইটাকে আসলে দেখানো হয়েছে যে বিএনপি একটা চাঁদাবাজ দল, একটা চাঁদাবাজের একটা গ্রুপ গিয়ে একজনের কাছে চাঁদা চায়, চাঁদা যদি না পায় তারপরে এটাকে পাথর ছুঁড়ে মারা হয়েছে। এবং আমাদের এনসিপি, জি জি ভাই বলেন। খালিদ, একটা কথা একটু বলি আপনাকে। আমার
শুধুমাত্র ওই দিন বা 12ই জুলাই, এটা সম্ভবত 9 তারিখে ঘটনা ঘটেছে, এটা 12ই জুলাই মিডিয়াতে এসেছে এবং ওই দিন আমার দুটো প্রোগ্রাম ছিল। একটা প্রোগ্রাম ছিল ডেমরাতে, সেখানে আমি এটা বলেছি যে আমি ওখানে পরিষ্কার বলেছি যে আমি কোন দলের বিরুদ্ধে বা কোন ব্যক্তির বিরুদ্ধে কথা বলার জন্য এটা বলছি না। আমার ভিডিওটা এখনো পাবেন। কোন দল বা কোন ব্যক্তির বিরুদ্ধে বলার জন্য বলছি না, আমি বলছি দেশের মানুষের মানবিক বিবেচনা নেওয়ার জন্য যে এরকম অমানবিক কোন হত্যাকাণ্ডের জন্য আমাদের এই বাংলাদেশ নতুন করে 2024-এর জুলাই আগস্টে কিন্তু মাসুদ ভাই কারেক্ট মি ইফ আই এম রং, মাসুদ ভাই আমি কারেক্ট মি ইফ রং, আমি কিন্তু আপনার শো দেখি, আমি আপনার শো দেখি, তো সেই জন্য আমার আপনার কথা শুনে যেটা মনে হয়েছে যে এই অমানবিকতার জন্য দায়ী হচ্ছে বিএনপি, মানে বিএনপি। আবার বলছি, জি আবার বলি খালিদ ভাই, আবার 13 তারিখে যে আমরা প্রতিবাদ সমাবেশ করেছি, বিক্ষোভ সমাবেশ করেছি, সেখানেও আমি স্টার্ট করেছি, আমার পাশে আমার সভাপতি মানে আমার আমির নুর ইসলাম বুলবুল ভাই ছিলেন, যে আপনি তো আজকে কিছুটা লিবারেল করে শুরু করেছেন, ভালো হয়েছে যে পুরো আপনার এই ইনস্ট্রাকশনটাকে কেন্দ্র করে সবাই বক্তব্য দিয়েছে। আমার আমির আমাকে বলেছেন যে আমি শুরু করেছিলাম যে আজকের আমাদের এই সমাবেশটা কোনো ব্যক্তি বা দলের বিরুদ্ধে নয়, আমাদের এই সভা বা সমাবেশটা হচ্ছে এই অমানবিকতার বিরুদ্ধে, এই নৃশংসতার বিরুদ্ধে, এই বিভৎসতার বিরুদ্ধে। এটা যদি ভবিষ্যতে আর কেউ কারোর ব্যাপারে না করেন সেই ব্যাপারে আমি কিন্তু স্টার্টিংটা একদম, আমি তো প্রোগ্রাম পরিচালনার দায়িত্ব মহানগরের সেক্রেটারি হিসাবে, সেই জায়গায় কিন্তু স্টার্টিংটা করে আমি মেসেজ দিতে চেয়েছি যাতে এটা কেউ কোনো পরবর্তী যারা বক্তব্য দিবেন তারা যেন কোনো ব্যক্তি বা কোনো দলকে টার্গেট করে কথা বলে আমরা জিনিসটাকে যেন পলিটিসাইজ না করি। সুতরাং আমাকে যদি কেউ মনে করে যে শফিকুল ইসলাম মাসুদ এটাকে হাইলাইটস করেছে কোনো ব্যক্তি বা দলকে টার্গেট করে, এটা দুর্ভাগ্যজনক। ঠিক আছে, এটা পরিষ্কার। আমি একটু অসীম ভাইয়ের কাছে দুজন উপদেষ্টা নিয়ে মনিটর করবেন, দ্যাট অ্যালার্মস এ বেল, সাংঘাতিক রকমের ঘন্টা। কিন্তু আপনি কিন্তু কোর্টে এইটাকে আপনি মানে পার করতে পারবেন না, কিন্তু যদি বাংলাদেশে কোনোদিন ন্যায় বিচার হয় আপনি এটা করতে পারেন না, এবং এটা আপনি নাম দিতে পারেন না যে আপনি মনিটর করতেছেন, আপনি খোঁজ রাখতে পারেন, আপনি নাম দিতে পারেন না। আপনি একজন প্রথিতযশা ফৌজদারি লয়ার, আপনি জানেন যে তাহলে এটারে কি মিন হয় সেটা তো আপনি বুঝতে পারতেছেন। মানে আমি কি এটা ভিডিও গেম দেখতেছি, আমি এখানে বৈশা বৈশা ওরে কোমুক গুলি কর অথবা গুলি করিস না, না এখন দেখেন ক্যান দে ডু দ্যাট, মানে আপনি আমারে বলেন ক্যান দে ডু দ্যাট? না, এই বিষয়টা আমি আসলে মনে করেন যে আমার মন্তব্য করার খুব একটা বেশি কিছু নাই। এটা মানে কিভাবে আমি বলবো, আমি আসলে আমার নিজের আমি একটু মাসুদ ভাইয়ের কাছে যাই। মাসুদ ভাই আপনার কাছে কি মনে হয় এইটা কি হয়, মানে ফৌজদারি কার্যবিধি অনুসারে পুলিশ প্রশাসন ম্যাজিস্ট্রেট এদের কি স্পেসিফিক দায়িত্ব এই কারণে দেওয়া হয় যে ওই মুহূর্তের আইন শৃঙ্খলা পরিস্থিতি যেটা যেরকমই হোক তারা সিদ্ধান্ত নেবে, তারা এটার মধ্যে এটা করবে। এইটার ক্ষেত্রে তিনজন এখানে বৈশা অনেকগুলি স্ক্রিন দিয়ে তিনজন উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা সহ এটা দেখতেছেন, এটা যদি লট পয়েন্ট আপনি কোশ্চেন করেন কোর্টে তাহলে এটার অবস্থাটা কি হবে? আপনি কোনোভাবে এটা জাস্টিফাই করতে পারবেন? মাসুদ আপনি যদি একটু আমাদেরকে আলো দেখাইতেন। আলো হচ্ছে এখানে যে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, যেখানে আমি দেখতে পাচ্ছি যে আমার মাঠে যারা ক্রিমিনালস তারা আগ্নেয়াস্ত্র ব্যবহার করছে এবং সেটা একদম সাধারণ নাগরিকের উপরে তারা প্রয়োগ করছে। খুব স্বাভাবিক যে মানে আইনের তো আইন কিসের জন্য? আইন তো জনগণের জন্য, মানুষের জন্য তো আইন, আইনের জন্য তো মানুষ না। এই কথাটা তো আইনে বলা আছে বা আইনের একটা আমরা এসে বলে থাকি আর কি। তো যখন আমার নাগরিক বাঁচবে না, নাগরিক নিরাপদ থাকবে না, তখন আমার এই রুলস মানতে গিয়ে আমি ওই একটা উদাহরণ মাঝে মধ্যে বলি যে মানে প্রেসিডেন্ট যাবে হরিণ শিকারে, তো উজিরকে বলা আছে যে তোমার এই কাজগুলো করতে হবে আর কি। তো তার মধ্যে যে সে ঘোড়ার পিঠে উঠলে রেকাবে পা ঢুকে গেলে ওটা পাটা বের করে দিতে হবে, এটা তার লিস্টে ছিল না। তো যখন পা ঢুকে গেছে সে খুব চিৎকার করতেছে, উজিরকে বলতেছে এটা খুলে দাও খুলে দাও। সে বলছে যে স্যার ঠিক আছে আমি একটু লিস্টটা দেখে আসি যে আপনি যে কাজ দিয়েছিলেন তার মধ্যে আপনার রেকাবে পা ঢুকে গেলে ওটা বের করার দায়িত্ব আমার আছে কিনা। তো আপনি বলেন এই উজিরের কোনো দরকার আছে এই প্রেসিডেন্টের বা এই রাজার? দরকার নাই। তো আপনি যখন বাঁচবেন না বা আমার নাগরিক যখন হুমকির মুখে পড়ে তখন সকল আইনের ঊর্ধ্বে গিয়ে তো এটা দায়িত্ব হয়ে যায়, তখন ওখানে যারা ফোর্স থাকেন তারা নাগরিককে বাঁচাবার প্রশ্নে যা করা দরকার সেটা তারা করবেন। ওখানে তো উচ্চপদস্থ একটা আছে, কমিটি থাকে, তাদের তো একটা ক্যাডার সিস্টেম তাদের তো আছে, অমুকে হলে অমুক, তারপরে হলো অমুক, এই ডিসিশনটা তিনি নিতে পারবেন, নিতে পারবেন, ডিসি বলতে পারবেন। এটার জন্য তো ঢাকা পর্যন্ত তারা দেয়ালে মানে দেয়ালে তারা মনিটর করতেছেন, মানে একটা জায়গায় তো এবং সেখানে কে আছেন? আসিফ নজরুল।
আসিফ নজরুল, ডক্টর আসিফ নজরুল কি এইটা জানেন না যে তিনি এটা করতে পারেন না? করলেও এটা প্রকাশ্যে করতে পারেন না, এবং বৈশা বৈশা এখানে একটা মানে সিস্টেম করে এটা করতে পারেন না। এটা তো ওনার একটু আইন কানুন তো ওনার জানা থাকতে পারার কথা। আসেনকে স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র উপদেষ্টা, উনি এটা জানেন না। আমি মানলাম অসীম ভাইয়ের কথা শুই না যে আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া এগুলি বোঝেন না, ওরা দুজন তো বোঝেন। এটা কিরকম? আচ্ছা যাই হোক, মাসুদ ভাই এটা নিয়ে আর কথা বলতে চাই না। আপনি তখন কবেন যে উপদেষ্টাদের পারলে জিগায়ও, ওদেরকে কেন জিগাও, উপদেষ্টাদের জিগাবো যদি পারি। আমার কাছে মনে হয় যে সবকিছুর পিছনে এই যে সবাই যদি জিজ্ঞেস করতে পারতাম তাহলে ভালো হতো। আপনাদের জিজ্ঞেস করি, আপনারা এই জিজ্ঞাসা আমি আপনি না করলে জনগণ জিজ্ঞেস করবে না, মুশকিল কি মাসুদ ভাই জানেন? ধরেন আমি জিজ্ঞেস করতেছি, আমাকে হঠাৎ করে এনসিপির বিপক্ষে আমাদের দর্শকের অনেক প্রশ্ন, একটা পয়রাশোটাই অসীম ভাই, তাহলে বুঝবেন মাসুদ ভাই এটা যদি একটু রেসপন্ড করতেন। আমাদের একজন দর্শক রানা আহমেদ, উনি ছাড়াও আরো বেশ কয়েকজন প্রায় একই ধরনের মেসেজ পাঠিয়েছেন। আমি একটা পড়ে শোনাই। রানা আহমেদ তিনি বলছেন, ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় শেরেবাংলা হলে আমাদের যে অস্ত্র আছে তাই দিয়ে পুরো প্রশাসনকে এক সপ্তাহ চ্যালেঞ্জ করতে পারবো। এটার ব্যাখ্যা দিতে বলেন, অস্ত্র দিয়ে কি করে? শফিকুল মাসুদ ভাই আপনি এটা বলছিলেন নাকি? আসলে এত অস্ত্র আছে আপনার? আমাদের ওই যে একটা খারাপ শব্দ আর কি, সিনেমায় বলা হয় না, কাটপিস ব্যবহার করা হয়। এটা হচ্ছে একটা কাটপিস ভিডিও। এটা অনেক আগে, আমি এটা 2006-এ নরসিংদীতে একটা বক্তব্য রেখেছিলাম। নরসিংদীর বক্তব্যটা, পুরো বক্তব্যটা মানে আমার জীবনে বলা যায় যে প্রথম যে বক্তব্যটা ভাইরাল হয়, ভাইরাল মানে যেটা বেশি শুনে লোকেরা, সেটা হচ্ছে আমার নরসিংদীর 2006-এর এই বক্তব্যটা। আমি তখন শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিলাম। ওখানে একটা কৃতি ছাত্র সংবর্ধনা, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, আমি সেখানে বলেছিলাম যে ছাত্রমৈত্রী অংশটুকু কেটে দিয়েছে। অর্থাৎ ছাত্রমৈত্রী বলেছিল যে আমাদের শুধু শেরেবাংলা হলে যে অস্ত্র আছে এটা দিয়ে পুরো রাজশাহী মহানগরীকে আমরা কন্ট্রোল করতে পারবো। এই মৈত্রীটুকু কেটে দিয়ে বাকিটুকু কাটপিস হিসাবে লাগিয়ে দিয়েছে। তো রাইট, তো এইটা আমি যিনি পোস্ট করেছেন আমি তাকে বলবো যে আমার নরসিংদীর সেই ফুল ভিডিওটা সার্চ দিলে এটা পাবেন এবং সেখানে শুনে নেবেন। এটা বেসিক্যালি আমি তখন বলেছিলাম যে ছাত্রমৈত্রী আমাদের বিরুদ্ধে মাইকিং করে ডিক্লার করেছিল যে আমরা শুধু শিবির জামাত না, টোটাল প্রশাসনকে আমরা চ্যালেঞ্জ করার মতো ক্যাপাসিটি রাখি এবং এত তারিখ এতটার সময় ছাত্র শিবিরকে নির্মূল করার জন্য আমরা আসতেছি, যদি পারি তারা যেন আমাদেরকে ফেস করে। মাসুদ ভাই, দিস ইজ মেসেজ। মাসুদ ভাই আপনার জন্য শেষ প্রসঙ্গ, সেইটা আমি একটু অসীম ভাইকেও একটু জানতে চাইবো। সেটা হচ্ছে ঢাকায় আন্তর্জাতিক জাতিসংঘের মানবাধিকার কার্যকরের মানে কার্যালয়ের বিষয়টি অনেকখানি এগিয়ে গেছে, কিন্তু এর প্রতিবাদ করছে ইসলামী আন্দোলন ও হেফাজত ইসলামী। আমরা যেটা দেখতে পাচ্ছি আর কি প্রতিবাদটা। আপনাদের সঙ্গে কিন্তু আসলে পাশ্চাত্য দুনিয়ার বা জাতিসংঘের যারা মানবাধিকার কর্মী আছে তাদের ভালো উঠাবসা আছে। তারা বাংলাদেশে এলেই, এই 15 বছর আপনারা কোনো রাষ্ট্র ক্ষমতায় ছিলেন না, বরং কিন্তু তারা আপনাদের সাথে নিয়মিত যোগাযোগ রেখেছেন। যখন যুক্তরাষ্ট্রের কূটনীতিকদের সঙ্গে আপনারা বসেন, তখন আপনারা কিন্তু গাজা সংকটের কথা, ইসরায়েলের বিভিন্ন নিপীড়নের কথা আপনারা তুলে ধরেন সবসময়, আমি এটা খেয়াল করি। তো 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 আমাদের প্রশ্ন হচ্ছে যে আপনাদের আমির গতকাল দলীয় প্রতিনিধি নিয়ে চীন সফর করে দেশে ফিরেছেন, সেখানে উইঘুর মুসলিমদের নিয়ে আপনারা কোনো কথা বলেছেন কিনা, এটা এক। আর দুই হচ্ছে এই যে জাতিসংঘের যে মানবাধিকার কার্যালয় করার বিষয়টা নিয়ে আপনারা যে প্রতিবাদ করছেন সেটা কেন করছেন আসলে? আর যদি আপনি এক লাইন বলতে চান সেটাতে আপনি বলতে পারেন, বিএনপি যে আপনাদেরকে আর জোটে সঙ্গী রাখতে চায় না, এতে আপনারা খুব দুঃখী কিনা, কষ্ট পেয়েছেন কিনা? প্রথম কথা হচ্ছে যে জামাত ইসলামী তো এখনো পর্যন্ত কারো কাছে কোনো অ্যাপ্লিকেশন করেছে বলে আমার জানা নাই যে আমরা আপনাদের সাথে জোটে যেতে চাই, না হলে তো আমাদের অস্তিত্ব বিলীন প্রায়। আমি ঠিক জামাতের কেন্দ্রের সেন্ট্রাল ওয়ার্কিং কমিটিতে আছি, মহানগরী সেক্রেটারি হিসেবে আছি, একজন ক্ষুদ্র কর্মী হিসেবে আমার জানা নাই যে এরকম কোথাও কোনো অ্যাপ্লিকেশন বা আবদার আমরা করেছি। সুতরাং রিজেক্ট করার তো প্রশ্ন আসবে তখন যখন আপনি আবদার করবেন। আমরা এরকম আবদার এমনি মানে আপনারা কষ্ট পাইছেন কিনা? না মানে খুশি হয়েছেন, খুশি হয়েছেন এটাও বলেন যে বিএনপি কেসে আমরা খুশি হয়েছি। খালেদা কেউ যখন বলে যে মানে আমার বউ তালাক হয় নাই, তার মানে কি? তার মানে হলো বিয়ে হয়েছে আর কি। তো আপনি আমাকে যখন বলেন যে আপনি আমাকে নেবেন না, তার মানে বুঝায় না যে আমি কোথাও একটা আবদার, এরকম কোন আবদার করে নাই জামাত ইসলামী, আর কোন আবদার করে নাই। সুতরাং এইটা একটা মানে এটা একটা অহেতুক বক্তব্যই বলবো আমি। উনি অত্যন্ত সিনিয়র লিডার। আমি আপনাকে বলি যে আমি ওনার কাছাকাছি একজন নেতাকে কটকশোর মানে অফ দ্য রেকর্ড আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে উনি এই প্রসঙ্গটা না আনলে ভালো হতো না। আমি নাম বলছি না,
উনি উনি খুব বিরক্তির সাথে বলেছেন যে মাসুদ ভাই এগুলো ঠিক জানি না যে আমরা জাতীয় রাজনীতিতে কখন কোন কথাটা কি জন্য বলতে হবে, এবং আমরা যখন একটা জাতীয় রূপরেখা নিয়ে কাজ করছি তখন এটা খুবই উদ্ভট একটা কথা, এই শব্দটাই তিনি ব্যবহার করেছেন। আমি ব্যক্তিগতভাবে আপনি জানতে চাইলে আপনাকে আমি জানাবো। সো এটা একেবারে অপ্রাসঙ্গিক একটা বিষয়। আপনি কোন একটা দলের ব্যাপারে কথা বলবেন, আমার মনে হয় এটা পরিষ্কার, সেই জায়গাটা আমাদের বোধহয় সতর্ক হওয়া দরকার, সতর্ক হওয়া দরকার। আমরা যারা জাতীয় রাজনীতিতে কাজ করি, আমাদের কথা বলা, আমাদের কোনো জনগণের কোনো প্রেজেন্টেশন, কোনো অ্যাপ্রোচ, এগুলোর ব্যাপারে আমি দুর্বল মানুষ, আমি মনে করি যে আমাদেরও, আমি সহ আমাদের সবাইকে সতর্কতা দরকার, যাতে করে রাজনৈতিক বিভেদ গুলো না তৈরি হয়ে আমাদের মধ্যে একটা ঐক্য নির্মিত হয়। কারণ জুলাই, আপনি যে আজকে শিরোনাম দিয়েছেন, জুলাই আছে ঐক্য নাই, কিন্তু আমি মনে করি যে আমাদের এখনো হাতে হাত রেখে কাজ করার প্র্যাকটিস আছে। আমাদের এখনো ঐক্যমত কমিশনে ঘন্টার পর ঘন্টা বসে আলোচনা হচ্ছে। এটা বাংলাদেশের ইতিহাসে ভবিষ্যতে আর কখনো আবার হবে কিনা এটা নিয়ে আমি সন্দিহান, বাট এখন হচ্ছে। এরপরে আপনি গতকালকে এইরকম টান টান উত্তেজনার মধ্যে, যখন উত্তেজনা বলতে আমি বুঝাচ্ছি যে কিছু বাকযুদ্ধ আমাদের চলছে, এবং এটা আপনারাও বলেন আমরাও বলি যে ইট ইস এ বিউটি অফ ডেমোক্রেসি, এটা আমাদের গণতন্ত্রের সৌন্দর্য। সেই জায়গায় ছাত্রদল ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় পাশাপাশি রোডে এক সময় একই ইসে তাদের মিছিল চলেছে। আলহামদুলিল্লাহ সেখানে তো কোনো ধরনের সমস্যা হয়নি। সুতরাং এটা আমাদের মতের ভিন্নতার জন্যই তো আমরা এই আন্দোলন সংগ্রাম করে এরকম একটা সুন্দর পরিবেশে নিয়ে আসছি। তো সেই জায়গাটা আমার মনে হয় যে আপনি যেটা শিরোনাম করেছেন, আমার বক্তব্য হচ্ছে জুলাইও আছে, ঐক্য আছে। ঐক্যটার কথা কখন আসে? যখন অনৈক্যের কোশ্চেন আসে। সেই অনৈক্যের কোশ্চেন থাকলেই তো ঐক্যের ব্যাপারটা আমার কাছে আরো বেশি প্রয়োজনীয় হয়। সেই প্রয়োজনীয় জায়গাটা আমরা অ্যানালাইসিস করছি, এবং সেই জায়গাটা আমার বোধহয় আরো সামনের দিকে দৃঢ় হচ্ছে, এবং এটাতে আমার মনে হয় না যে আমরা খুব বড় ধরনের দূরত্বে চলে যাচ্ছি। মাসুদ ভাই, আমাদের আর বেশি সময় নেই। আপনি যদি জাতিসংঘের মানবাধিকার কার্যালয় করার প্রসঙ্গটা, আর আপনারা চীনে যখন সফর করতে গেলেন তখন উইঘুর মুসলিমদের কথা আপনারা বলেছিলেন কিনা, আপনাদের প্রতিবাদ সিলেক্টিভ কিনা, মানে আমেরিকা থাকলে আপনারা গাজার কথা বলবেন বা না, আমাদের প্রতিবাদ সিলেক্টিভ না। চায়না সফর অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। আমির জামাত সেখানে ব্রিফ করেছেন এবং যাওয়ার সময় করেছেন, আসার পরেও করেছেন, এবং সেখানে দুই সময়ই, অর্থাৎ তাকে বিদায় দেওয়ার সময়ও চায়নার অ্যাম্বাসেডর তিনি ছিলেন, এবং আসার সময় তাকে রিসিভ করেছেন চায়নার অ্যাম্বাসেডর। তিনি নিজেও কথা বলেছেন, সেখানে দ্বিপাক্ষিক আলোচনা হয়েছে, বাংলাদেশের স্বার্থ নিয়ে কথা হয়েছে, মুসলমানদের ইতিহাস ঐতিহ্যগুলো নিয়ে কথা বলা হয়েছে। চায়নার সরকারও আমাদেরকে সেখানে ব্যবসা বাণিজ্য, অর্থনীতি এবং পররাষ্ট্রনীতির যে ঐতিহ্যগত কিছু বিষয় তাদের আছে, হিস্ট্রিক্যাল কিছু বিষয় তাদের আছে, সেই ট্র্যাডিশনাল কিছু বিষয় আছে, সেগুলো আমাদেরকে তারা দেখানোর চেষ্টা করেছেন, এবং পারস্পরিক সমঝোতা এবং পারস্পরিক বন্ধুত্ব তৈরির জায়গাটা আরো কিভাবে মজবুত করা যায় সেটা তুলে ধরেছেন। আর মানবাধিকার, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার পক্ষ থেকে যে এখানে বিষয়টা আসছে, এই বিষয়ে আমরা এখন পর্যন্ত অফিসিয়ালি কোনো বিষয় এখন পর্যন্ত সামনে আমরা নিয়ে আসি নাই। এটা আমরা আরো অবজার্ভ করছি, আমাদের নেতৃবৃন্দ এ ব্যাপারে কথা বলবেন, এবং আমরা আরো বিষয়টা পর্যবেক্ষণ করে সামনের দিকে আমরা এ ব্যাপারে কথা বলবো। আর জাতিসংঘের কার্যালয়, বাংলাদেশে মানবাধিকার কার্যালয়, হ্যাঁ, এটা বললাম যে এটা আমরা আরো পর্যবেক্ষণ করছি, এবং এ ব্যাপারে কেন্দ্রীয় নেতৃবৃন্দ কথা বলবেন। আমরা এই ব্যাপারে এখনো পর্যন্ত অফিসিয়ালি কোনো বক্তব্য দেইনি। সরকারের সাথে আপনাদের, মানে আপনারা আন্দোলন প্রতিবাদের কথাটা আসছিলেন, আমি যেটি প্রশ্নটি করতে চেয়েছিলাম সেটা হচ্ছে সরকারের সাথে আপনারা এই বিষয়ে কোনো কথা বলছেন কিনা, বা চাপ দিবেন কিনা, প্রেসার গ্রুপ হিসেবে কাজ করবেন কিনা যাতে না হয়। এটা আমরা আরেকটু পর্যবেক্ষণ করে আমরা জানাবো। ওকে, আপনাকে অনেক ধন্যবাদ মাসুদ ভাই। আমি শেষ প্রসঙ্গে একটু অসীম ভাই আপনার কাছে আসতে চাই। ব্যারিস্টার নাসিরউদ্দিন অসীম, আপনি যেহেতু মানে কি বলবো যে আপনার সাথে আপনাকে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করা আমার জন্য খুবই আনন্দদায়ক, কারণ আমি আপনাকে লক্ষ্য করি, যেমন ধরেন আপনি রাজনৈতিক ব্যস্ততার কারণে আইন পেশা ক্ষতিগ্রস্ত হচ্ছে এমন কারণ দেখি আপনি 6 বছর আগে একবার রাজনীতি থেকে অবসর নিতে পারেন এমন ঘোষণা ফেসবুকে দিয়েছিলেন। কিন্তু এখন আপনাকে অনেক ধন্যবাদ অসীম, আপনাকে অনেক ধন্যবাদ। আমি মাসুদ ভাইয়ের কাছ থেকে 30 সেকেন্ডে জানতে চাইবো যে মাসুদ ভাই, বিচার বিভাগকে আপনি স্বাধীন দেখেন কিনা? মানে আমাদের সর্বশেষ আশ্রয়স্থল তো বিচার বিভাগ। আওয়ামী লীগ আমলে যে কয়টা প্রতিষ্ঠান সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে, সবচেয়ে বেশি যে ক্ষতিগ্রস্ত হয়েছে সেটাকে আমি বিচার বিভাগ মনে করি। প্রশাসন এবং পুলিশও ক্ষতিগ্রস্ত হয়েছে, নির্বাচন কমিশন সহ অন্যান্য প্রতিষ্ঠানও আসলে কম বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু বিচার বিভাগ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এটা হচ্ছে আমার মতামত। এইটা থেকে ব্যাপারটা উদ্ধার হয়েছে কিনা আপনি কি দেখেন? নাকি বিচার বিভাগ খালি জামায়াতের কথা শুনে? 17 বছরে যেভাবে দেশ ধ্বংস করা হয়েছে, বিশেষ করে
প্রতিষ্ঠানগুলি ইনস্টিটিউশনগুলো একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে দেওয়া হয়েছিল, যেটা এখন আনিসুল হক তিনি নিজেও এগুলো স্বীকৃতি দিচ্ছেন। তো সেই জায়গায় আমি মনে করি যে পরিমাণে এটাকে দলীয়করণ করে একটা জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, আপনি তো নিশ্চয়ই আপনি খেয়াল করছেন আমার মতো একজন নাগরিক হিসাবে এবং আমার চেয়ে আরো বিজ্ঞ নাগরিক হিসাবে, যে সেখানে পর্যায়ক্রমে যখন সরকার বা যারা এখন ওখানে আছেন দেখছেন যে এরকম বিচারের ক্ষেত্রে নিরপেক্ষতা ভঙ্গ করছেন বা তারা তাদের নিরপেক্ষতা বজায় রাখতে পারছেন না, তাদেরকে মাঝে মধ্যেই বরখাস্ত করা হচ্ছে বা সরিয়ে দেওয়া হচ্ছে। সুতরাং আমার মনে হয় যে ন্যায় বিচারের একটা ধারা তৈরি হয়েছে, সেই ধারাটা আরো শানিত বা পরিপূর্ণ করার জন্য হয়তো আরো কিছু সময় দিতে হবে। কিন্তু মাসুদ, আমার একটা অনুরোধ থাকবে, আপনি বিষয়টি আরো ভালো করে খেয়াল করবেন, কারণ আমি জেনে বলছি যে কোনো একটি মামলা, তার বিরুদ্ধে মামলাটি করা হয়েছিল যে দোষর হিসাবে, স্বৈরাচারের বা ফেসিস্টদের দোষর হিসাবে, পরে তার বিরুদ্ধে যথেষ্ট পরিমাণে কেস পাওয়া যায় নাই বলে তাকে যখন জামিন দেওয়া হয়েছে, বিচারক ভয়ে তার বিরুদ্ধে আবার আরেকটি মামলা এন্টারটেইন করতেছেন। জিজ্ঞেস করলে জানা হইতেছে যে ভাই উনারা যদি এখন চলে যায়, উনারা যেহেতু বিখ্যাত ব্যক্তি, তো আমাদের উপরে ঝামেলা আসবে, সেজন্য আমরা চাই না যে ওনারা বাইর হোক। সিরিয়াসলি, আমি নাম ঠিকানা কিছুই বললাম না, কিন্তু এরকম হইতেছে, আপনি একটু খোঁজ নিলে আপনি জানবেন। আমরা এরকম খোঁজগুলো আমরা জেনেছি, সে কারণে আমি বলেছি যে তিনটা জিনিস আমরা বলেছি। মামলা বাণিজ্য করা, এটা যেন কোনোভাবেই না হয়। আমরা প্রশাসনকে, সরকারকে অনুরোধ করেছি, তাদের সাথে আমাদের যতবার ভিজিট হয়েছে আমাদের নেতৃবৃন্দ কথা বলেছেন। 1, 2 নম্বর বলেছি যে অহেতুক কেউ মামলায় হয়রানির শিকার না হয়। 3, মামলাকে কেন্দ্র করে যেন কোনো ব্যক্তির কাছ থেকে অর্থনৈতিকভাবে সুবিধা পাওয়ার সুযোগ তৈরি করতে না পারে, সে ব্যাপারে প্রশাসন এবং জুডিশিয়ারিতে যারা আছেন নিরপেক্ষতা বজায় রাখবেন। মাসুদ, আপনাকে অনেক ধন্যবাদ। অসীম ভাই একটু গলা খাকারে দিয়েছেন। অসীম ভাই কি একটা লাস্ট বাক্য বলবেন? মানে যেহেতু মাসুদ ভাইকে দিয়ে শুরু করেছিলাম। না, মাসুদ ভাই যে কথাটা বলেছেন, যেটা ঘটার সেটা কিন্তু ঘটে গেছে, যা নেওয়ার লেনদেন সব শেষ হয়ে গেছে, মামলা বৈষম্য বিরোধী যা হওয়ার হয়ে গেছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখছেন, সেই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখছেন, তার মানে বাংলাদেশের রাজনীতি সম্পর্কে অনেক কিছুই জানতে চান, অনেক কিছুই শিখতে চান। বাংলাদেশের রাজনীতিতে ভালো কিছু আসুক, সেটি অবশ্যই আপনি চান। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে হাসনাত আব্দুল্লাহ এবং মাসুদ সাহেবের আলোচনা শুনলেন, খালেদ মহিউদ্দিনের সাহেবের আলোচনা শুনলেন। এই আলোচনাগুলি কতটা যৌক্তিক ছিল সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে যদি আপনি একটি কমেন্ট করেন, তাহলে আপনার ওই কমেন্টটি আরও একজন এসে পড়বে এবং সে অনেক কিছু জানতে পারবে, অনেক কিছু শিখতে পারবে আপনার ওই কমেন্টটি পড়ে। প্রিয় দর্শক, আপনি কি চান না যে আপনার কমেন্টগুলি পড়ে কেউ কিছু শিখুক, কেউ কিছু জানুক? দেখেন, আমরা মানুষ তো মানুষের জন্যই। আমাদের বাপ দাদারা যদি আমাদেরকে কাজকর্ম না শিখিয়ে যেতেন, লেখাপড়া না শিখিয়ে যেতেন, তাহলে আমরা যেরকম চলে ফিরে খেতে পারতাম না। ঠিক একইভাবে আপনি যদি কমেন্ট বক্সে কমেন্ট না করে যান, আরেকজন রাজনৈতিক সম্পর্কে কিভাবে জানবে? প্রিয় দর্শক, আপনারা আসলে কমেন্ট করে যাবেন, যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আরেকটা লাইক দিবেন। প্রিয় দর্শক, একটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে একটি নোটিফিকেশন চলে যাবে, আপনি সবার আগে আমাদের এই ভিডিওটি দেখতে পারবেন। প্রিয় দর্শক, আজকের টকশোটি কেমন লাগছে সেটি অবশ্যই জানাবেন। আজকে বেশি কথা বলতে চাই না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করছেন, একটি সাবস্ক্রাইব করে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে একটি নোটিফিকেশন চলে যায়, আপনি সবার আগে আমাদের এই ভিডিওটি দেখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।